কি হতো যদি এক সাধারণ শহরের সকালে আপনার জীবনে দীর্ঘতম রাতে পরিণত হতো আর ইতিহাস চাপা দিয়ে দিত আপনি যা দেখেছিলেন? 16ই আগস্ট 1946 কলকাতার রাস্তাগুলো উদ্বেগ থমকে ছিল। মুসলিম লীগ দ্বারা জ্বালানো একটি স্ফুলিঙ্গ প্রত্যক্ষ সংগ্রাম দিবস প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিবাদের, কিন্তু জন্ম নিল গণহত্যার। মাত্র 3 দিনে 4000-এরও বেশি দেহ স্তূপীকৃত হলো। একটি শহরকে যখন নিজেদের ঘৃণা করতে শেখানো হয় তখন কার লাভ হয়? কেন আপনার স্কুলের বইয়ে এটিকে গণহত্যা না বলে দাঙ্গা বলা হয়েছিল? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এটিকে যেদিন বাংলা তার আত্ম হারালো বলে আখ্যা দিয়েছিলেন, অথচ শিরোনামগুলো মুছে গেল আর ক্ষত রয়েই গেল। আমরা কি তবে সহায়ক যদি আমরা শুধু খণ্ড খণ্ড অংশ মনে রাখি? যদি আমরা এমন অন্ধকারকে সম্পূর্ণভাবে মোকাবিলা না করি? কেন কিছু ক্ষত স্মারক না হয়ে সিনেমা হয়ে ফিরে আসে? এই ঘটনার শুরু স্লোগান আর ব্যানার দিয়ে। মুসলিম লীগের নেতারা গরমের মধ্যে জড়ো হয়ে ঘোষণা করলেন যে আর কোনো ধৈর্য নেই, আর কোনো আলোচনা নেই, শুধু প্রত্যক্ষ সংগ্রাম। মুসলিম লীগের বক্তব্য, আজ যদি আমরা ব্যর্থ হই তবে আমরা চিরতরে ব্যর্থ হব। প্রত্যক্ষ সংগ্রাম, কোনো পিছুহাঁটা নেই। বারান্দা থেকে দর্শকরা দেখলেন জনতা উন্মুক্ত হয়ে উঠল। আশা নয়, বরং লাঠি আর ছুরিতে সজ্জিত। ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ কেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে সংহিতাকে বেছে নিল? পরোক্ষ আদেশ আর ক্ষমতার খেলা কি রক্তপাতকে দমন না করে আরও উস্কে দিয়েছিল? দ্য স্টেটমেন্ট পত্রিকার রিপোর্ট করলো, পুলিশেরা মুখ ফিরিয়ে রাখলো যখন জনতা বাড়তে থাকলো। হিন্দুদের দোকানপাট বন্ধ হলো, জানালা ভাঙালো। যখন পুরনো ক্ষোভকে নতুন ক্ষমতার জন্য উস্কে দেওয়া হয় তখন কি সংহিতা অনিবার্য? নেতারা যদি মানুষের জীবন নিয়ে জুয়া খেলে তাহলে কি গণতন্ত্র টিকে থাকতে পারে? দুপুরের মধ্যে শহরের স্পন্দন প্রতিস্থাপিত হলো আর্তনাদে। হিন্দুদের পাড়া চিহ্নিত, আক্রান্ত। প্রথমত মৃত্যুগুলো গোনা হলো না। এত রাগের মধ্যে কে সংখ্যা তোয়াক্কা করে? প্রত্যক্ষদর্শী বাঙালি বুদ্ধিজীবী নীরদ সি চৌধুরী স্মরণ করলেন, মানুষকে গলিতে টেনে নিয়ে যেতে দেখা গেল। আমি ট্রামের খটখট শব্দের উপর এক অবিরাম আর্তনাদ শুনলাম। লোকেরা আতঙ্কে দরজা বন্ধ করেছিল। আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি বাইরে বেরিয়ে দেখলেন যে লোকটি গতকাল আপনার চা পরিবেশন করেছিল সে ঘৃণা ষড়যন্ত্রে পরিণত হয়েছিল? মাত্র 72 ঘন্টার মধ্যে 4000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। সম্পাদক ইয়ান স্টিফেন লিখেছিলেন যে লাশের জন্য আমাদের স্থান ফুরিয়ে গিয়েছিল। কেন সংখ্যাগুলো জীবিতদের উপর নেমে আসা নীরবতাকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়? কলকাতা কিভাবে রাতারাতি এক বিশ্বজনীন সংমিশ্রণ থেকে বদ্ধভূমিতে পরিণত হলো? কেউ দৌড়ে পালিয়েছিল, কেউ যুদ্ধ করেছিল, কেউ কেউ বেঁচে থাকার জন্য দানব হয়ে গিয়েছিল। গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা একজন হিন্দু রক্ষক নেতাকে ঘিরে গল্পগুলো ভেসে বেড়ায়। তিনি কি হাজার হাজার মানুষকে বাঁচিয়েছিলেন, নাকি তিনি অকথ্য সংহিতার অনুমোদন দিয়েছিলেন? সত্য বরাবরের মতোই বিতর্কিত। দ্য টাইমস অফ ইন্ডিয়া, আগস্ট 1946। উদ্ধার করা দেহগুলি নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন দেখা গেছে। চোখ উপড়ে নেওয়া হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছে। মুখার্জির রক্ষাকারীরা তাকে কলকাতার ঢাল বলে ডাকেন, সমালোচকরা একজন কসাই হিসেবে। তার উত্তরাধিকার, স্মৃতি আর নৈতিকতা বিভক্ত একটি শহর। জীবিতদের সাক্ষ্য, তিলোত্তমা দাসের মৌখিক আর্কভিউ। মধ্যরাতে পুরুষেরা আমাদের রক্ষা করতে এসেছিল। তারা বন্দুক এনেছিল। আমাদের ভাইয়েরা চিলেকোঠায় লুকিয়েছিল যতক্ষণ না বাইরে চিৎকারগুলো মিলিয়ে যায়। গণহত্যার পর ইতিহাসকে কে লেখে? শিকার, প্রতিশোধ গ্রহণকারী, নাকি নীরব দর্শক? যখন বেঁচে থাকার জন্য নিষ্ঠুরতার প্রয়োজন হয় তখন কি নৈতিক স্বচ্ছতা সম্ভব? সবচেয়ে জঘন্য অকথ্য যন্ত্রণা নারীদের উপরই নেমে এসেছিল। অমৃতবাজার পত্রিকার বিরল আর্কভিউ সেপ্টেম্বর 1946 প্রকাশ করে যে দিনে দুপুরে নারীদের ধর্ষণ করা হয়েছে, তাদের চুল কামিয়ে নগ্ন করে ঘোরানো হয়েছে, হুমকির মুখে ধর্মান্তরিত করা হয়েছে, মায়েদের কাছ থেকে শিশুদের কেড়ে নেওয়া হয়েছিল। জীবিতদের মধ্যে সুলেখা বসুর মৌখিক ইতিহাস। তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে আমার মাকে টেনে নিয়ে গেল, তাকে অপমান করলো, সবুজ শাড়ি পরতে বাধ্য করলো। আমাদের প্রতিবেশীরা দেখছিল, কেউ কাঁদছিল, কেউ আবার বিদ্রুপ করছিল। নোয়াখালী, অক্টোবর 1946, কলকাতা বিভীষিকার প্রতিধ্বনি। 800 গ্রাম আক্রান্ত, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর। গান্ধীজি একটি ডায়েরিতে তার সফরের বিবরণ। যে ভূমিতে তার মেয়েদের সম্মান কবর দেয়, যেখানে শান্তি পাওয়া যায় না। কেন সমাজ এই গল্পগুলোকে মুখ ফিরিয়ে নিল? সত্যের ভয়ে, নাকি সম্মিলিত লজ্জার কারণে? নারীদের দুর্ভোগ কি সবসময় যুদ্ধের পাদটিকা? যদি একটি জাতি তার ক্ষতগুলো মুখোমুখি হতে না পারে তবে কি তা কখনো সেরে ওঠে? কলকাতার আগুন নোয়াখালীতে আরও ভয়াবহতা ছড়িয়ে দিল। অক্টোবর 1946, দাঙ্গা যা বাস্তবে ছিল পরিকল্পিত গণহত্যা। গান্ধীজি নোয়াখালী জার্নাল আর্কভিউ থেকে জানতে পারি যে ছাইয়ে চেয়ে আছে জমি, কোনো কণ্ঠই নিরাপদ নয়। আমি হেঁটে চলি এবং শুনি, কিন্তু প্রতিটি ঘর একই গল্প বলে, ক্ষতি, আতঙ্ক, ধর্ষণ। স্থানীয় ঐতিহাসিক নিতাই রায়চৌধুরী বেঙ্গল পোস্টে জানায় যে 800 গ্রাম জনশূন্য, 5000-এরও বেশি হিন্দুকে জোরপূর্বক ধর্মান্তর বা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ওভারহুইলমেড, অমানবিক। পরবর্তী পরিকল্পিত গণহত্যার কারণ কি প্রতিশোধ, নাকি আগেরটি থেকে কোনো মুক্তি না পাওয়া? প্রতিটি প্রজন্মকে কি অমীমাংসিত ঘৃণা উত্তরাধিকার সূত্র পেতে হবে? রক্ত ভেজা মাটিতে কি কখনো ক্ষমা জন্ম নিতে পারে?
সপ্তাহ মাস হয়ে গেল, শহরটি অস্বীকার এবং আঘাতের মধ্যে দুলছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ সংক্ষিপ্ত রিপোর্ট লিখল, ভারতীয় নেতারা সামনে এগিয়ে যাওয়ার জন্য যুক্তি দিল। এই রাস্তাগুলো কতগুলো ভূত ধারণা করেছিল। 50,000-এরও বেশি গৃহিণীদের মধ্যে কে সেই মুখগুলোকে মনে রেখেছিল? যুবক, মা, শিশু যারা চিরতরে হারিয়ে গিয়েছিল? কে সমৃদ্ধ স্মৃতিগুলোকে, সেই নৃশংসতাকে ইউফেমিজম দিয়ে চাপা দেয়, গণহত্যা না বলে দাঙ্গা বলে? একাডেমিক রিপোর্ট, বেঙ্গল ব্লাড লাইন্স, জয়া চ্যাটার্জি। অধিকাংশ জীবিতরা তাদের ক্ষত সেলাই করে নিয়েছিল, তাদের গল্প নয়। যদি ইতিহাস বিজয়ীরা লেখে, তাহলে পরাজিতরা কিভাবে তাদের সত্য ধরে রাখে? দশক পেরিয়ে গেল, বইগুলি সম্পাদক হলো, গল্পগুলো স্যানিটাইজ করা হলো। ভারতীয় পাঠ্য বই কেন হত্যাকাণ্ডগুলোকে একটি একক অনুচ্ছেদে কমিয়ে দিল? তারা কি তরুণদের বিভক্ত করতে ভয় পেয়েছিল, নাকি পুরনো অপরাধগুলোকে প্রকাশ করতে? রাজনৈতিক দলগুলো কি ভোটের জন্য স্মৃতিকে ব্যবহার করলো, নাকি ভঙ্গুর শান্তি বজায় রাখতে ভুলে যাওয়ার জন্য চাপ দিল? আর্টিকেল দ্য প্রিন্ট 2019। বাংলার হত্যাকাণ্ড মূলধারা ইতিহাসে খুবই কম স্থান পায়। জীবিতদের সন্তানরা এটিকে একটি অধ্যায় হিসাবে মনে রাখার চেয়ে একটি পারিবারিক অভিশাপ হিসাবে বেশি মনে রাখে। সমাজ কিভাবে সিদ্ধান্ত নেয় কি মনে রাখতে হবে নাকি কি ভুলে যেতে হবে? যদি ক্ষতগুলো গোপন অকথিত থাকে, তাহলে কি বিচার সম্ভব? 2025 বিবেক আগ্রহী দ্য বেঙ্গল ফাইলস ঘোষণা করলেন বাংলায় চাপা দেওয়া যন্ত্রণার একটি সিনেমেটিক বিবরণ। কিন্তু এখন কেন? এটি কি শিকারদের সম্মান জানানোর আহ্বান, নাকি একটি রাজনৈতিক গোলাবারুদ? এনডিটিভি, আগস্ট 2025। অগ্নিহোত্রী দাবি করেন তার ছবিটি প্রকাশ করে যা ঐতিহাসিকরা গোপন করেছিলেন, একটি হিন্দু গণহত্যা। সমালোচকরা সতর্ক করে যে এই চিত্রায়ন নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। 16 আগস্ট ট্রেলার লঞ্চ কলকাতা পুলিশ দ্বারা বন্ধ করে দেওয়া হলো। অগ্নিহোত্রী অভিযোগ করেন যে টিএমসি নেতৃত্বাধীন সরকার সত্যকে ভয় পায়। পুলিশ প্রক্রিয়াগত লঙ্ঘনের কারণ দেখায়। কোনটি বেশি বিপজ্জনক, দমন নাকি প্রকাশ? শিল্প কি ক্ষয় সারাতে পারে, নাকি কেবল সেগুলোকে আবার খুলে দিতে পারে? গোপাল বাটা ওরফে গোপাল মুখার্জির চিত্রায়ন ক্ষোভের জন্ম দেয়। তার নাতি মানহানি ও বিকৃতির অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। দাবি করেন যে ছবিটি তাকে ভুলভাবে চিহ্নিত করেছে। মুখার্জির ভূমিকা অভিনয় করা অভিনেতা সৌরভ দাস দাবি করেন, আমি আসল গল্প সম্পর্কে অবগত ছিলাম না। ইতিহাসের মালিককে? শিল্পী নাকি দুর্ভোগের উত্তরাধিকারী? সৃজনশীলের স্বাধীনতা কি সীমাহীন, নাকি সত্যের প্রতি অনুগত্য দ্বারা সংঘাত? টিএমসি নেতারা আঙুল তুলেছেন। বিজেপি নির্বাচনের প্রচারণার জন্য চলচ্চিত্র ব্যবহার করেছে, তারা সাম্প্রদায়িক ভয়কে উস্কে দিয়েছে। অন্যদিকে মিঠুন চক্রবর্তী জোর দিয়ে বলেন, সত্য দমন করা উচিত নয়, বাংলার মনে রাখা অধিকার আছে। দায়িত্ব কার হাতে? চলচ্চিত্র নির্মাতা, রাজনীতিবিদ, নাকি দর্শকের? প্রবাসী বাঙালিরা অনলাইনে ক্ষোভে ফেটে পড়ছে। সমর্থকেরা ছবির সাহসের প্রশংসা করে, যখন সমালোচকরা সতর্ক করে এটি বিভাজন তৈরি করে নাকি ধ্বংস করে। অবশেষে বাংলার ক্ষত প্রকাশ পেল। নির্বাচনের আগে সাম্প্রদায়িক ঘৃণা পুনর্জাগরণের একটি ষড়যন্ত্র। কিভাবে স্মৃতি একটি হাতিয়ারে পরিণত হলো? অরোগ্য ও ক্ষতি উভয়ই। কলকাতায় ফিরে পুরনো জীবিতরা কেঁপে ওঠেন। তাদের কি ব্যবহার করা হচ্ছে, নাকি অবশেষে তাদের কথা শোনা হচ্ছে? কোনটি বৃহত্তর পাপ, একটি গণহত্যাকে আড়াল করা, নাকি আগুন এবং ক্ষোভের জন্য এটিকে ব্যবহার করা? শিল্প কি কেবল বর্ণনা করতে পারে, নাকি এটি সবসময় প্রকাশ ও পুনরা তৈরি করে? সিনেমা কখনই নিরপেক্ষ নয়, বিশেষ করে যখন ইতিহাস বিতর্কিত। ভারতে চলচ্চিত্রগুলো যুদ্ধক্ষেত্র। কোনটি বেশি বিপজ্জনক, যে শিল্প মিথ্যে বলে, না যে শিল্প আমাদের লুকোনো সত্যের মুখোমুখি করতে বাধ্য করে? প্রতিটি সম্প্রদায় কি তার নিজস্ব গল্পের অধিকার আছে, নাকি জাতির স্মৃতি আরো গুরুত্বপূর্ণ? রাজনৈতিকতা যেখানে শুরু হয়, শিল্পের স্বাধীনতা কি সেখানে শেষ হয়, নাকি সিনেমা সব পক্ষের জন্য একটি অস্ত্র? পশ্চিমবঙ্গ 2026 সালের নির্বাচন আসন্ন। টিএমসি, বিজেপি, বাম সবাই এতে ওজন দিচ্ছে। দ্য বেঙ্গল ফাইলস কি রাজনৈতিক লাভের একটি হাতিয়ার? টিএমসির মুখপাত্র বলেন যে এই ছবিটি বিজেপির কৌশল, তারা পুরনো রক্তে ভেজা ভোট চায়। বিরোধী পাল্টা দাবি করেন যে দোষীদের রক্ষা করার জন্য সত্যকে সেন্সর করা হচ্ছে। একটি চলচ্চিত্র কি নির্বাচনে প্রভাবিত করার ক্ষমতা আছে, নাকি এটি কেবলমাত্র ক্ষোভের প্রতিচ্ছবিকে ফুটিয়ে তুলছে? যদি রাজনীতিবিদরা মৃতদের ব্যবহার করে, তাহলে কি গণতন্ত্র কখনো নিরাপদ? পরবর্তী দাঙ্গার জন্য কে দায়ী? যারা পুরনো ব্যথাকে উস্কে দেয়, নাকি যারা স্মৃতি মুছে দেয়? আপনি এটিকে গণহত্যা বা দাঙ্গা যাই বলুন না কেন, বাংলা বিভীষিকা রয়ে গেছে। দ্য বেঙ্গল ফাইলস জাতিকে তার চলচ্চিত্রের শক্তির জন্য নয়, বরং তার চ্যালেঞ্জের জন্য প্রজ্বলিত করে। আমরা কি সত্যের মুখোমুখি হব, নাকি মুখ ফিরিয়ে রাখবো? আপনি কি মনে করেন, সিনেমা আমাদের মনে রাখতে বাধ্য করে, নাকি কেবল আরো বিভাজনের ঝুঁকি তৈরি করতে পারে? কোনটি বেশি গুরুত্বপূর্ণ, জটিল অরোগ্য নাকি সহজ ভুলে যাওয়া? নিচে আপনার মতামত জানান।